এই ব্যক্তিরা ক্রিস স্টারমারের অবস্থানটাকে দুর্বল করে দিয়েছিল এবং অ্যান্ডি বার্নাম তাদেরকে পুরস্কৃত করছে। তারা জাতীয়তাবাদী এবং তারা একেবারে অভিবাসী বিরোধী এবং তাদেরকে বলা হয় বর্ণবাদী এবং তাদের অনেক কিছু কর্মকাণ্ডে কথাবার্তা একটা বর্ণবাদের ছাপ পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে জড়িত যা কারো বিরুদ্ধে কোনো মামলা করলেই তো সেটা গ্রহণ করা হচ্ছিল। ব্রিটেনের এই গণতন্ত্র হুট করে কেউ চাপিয়ে দেয় নাই যে একটা বিদ্রোহ হলো বাস আমরা গণতন্ত্র পেয়ে গেলাম, সেটা হয়নি। শ্রমিক আন্দোলনের কারণেই লেবার পার্টির সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে যে সব উপাধি রাজা দেয়, কিন্তু এটা সরকার মনোনয়ন করে। 2 বছরের মাথায় যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হলো। প্রধানমন্ত্রী পদে কিয়ার স্টারমারের বদলে আসলেন অ্যান্ডি বারহাম। কেমন হলো মন্ত্রিসভা? যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি বা অভ্যন্তরীণ নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এসব নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান এবং আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফা। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসবে, এটা অনেক দিন ধরেই কথা হচ্ছিল। আপনিও বলেছেন, ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং এও বলেছিলেন যে এখন যিনি নতুন প্রধানমন্ত্রী হলেন তিনি তো একটি শহরের মেয়র ছিলেন এবং তিনি বিগত নির্বাচনে অংশ নেননি বা মনোনয়ন পাননি এবং তিনি একটু উপনির্বাচন করে এবং উপনির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম ভবিষ্যদ্বাণী করেছিলেন। আপনার ভবিষ্যদ্বাণী সফল হলো। কোনো পরিবর্তন আসবে কিনা সরকার পরিবর্তনে? পরিবর্তন কিছুটা দেখা যাচ্ছে। যেমন ধরুন কিয়ার স্টারমার প্রাক্তন প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভার যেসব সদস্য তার বিরুদ্ধে চলে গিয়েছিল, যেমন ধরুন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি, তিনি ওই ডিফেন্স মিনিস্ট্রির বাজেট নিয়ে বা নতুন বিনিয়োগ বা নতুন অর্থ যোগান নিয়ে একটা প্রতিবাদ করে তিনি পদত্যাগ করেছিলেন। সেটা থেকেই কিন্তু কিয়ার স্টারমারের সরকার একটু নড়বড়ে হয়ে যায়। তারপরে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিং তিনি পদত্যাগ করে কিয়ার স্টারমারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। এদিকে স্কটল্যান্ডের যিনি লেবার পার্টির প্রধান আনাস সারোয়ার, তিনিও একটা আহ্বান জানিয়েছিলেন কিয়ার স্টারমারকে পদত্যাগ করার জন্য এবং বলেছিলেন যে কিয়ার স্টারমারের পতন হবে। এইসবের পরে দেখা যাচ্ছে যে অ্যান্ডি বার্নাম যিনি নতুন প্রধানমন্ত্রী হলেন, তিনি এই সব ব্যক্তিদেরকে এক ধরনের প্রমোশন দিয়েছেন। আরেকজন যিনি কিয়ার স্টারমারের ঠিক সরকারে ছিলেন না, এড মিলিব্যান্ড, যিনিও খুব সমালোচনা করেছিলেন স্টারমারের, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। ওয়েস্ট স্ট্রিটিংকে প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয়েছে। আর দিকে জন হিলিকে অর্থমন্ত্রী অর্থাৎ চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার বলে, যেটা হচ্ছে সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ, সেখানে তিনি জন হিলিকে অ্যাপয়েন্ট করেছেন। কাজেই তার ক্যাবিনেটের যে বড় বড় যে পদ সেগুলো তিনি বোঝাই করেছেন যারা ক্রিস স্টারমারের সাথে একসাথে ছিল না শেষের দিকে, বিরোধে জড়িয়ে পড়েছিলেন স্টারমারের সাথে, যারা অর্থাৎ তার কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাদেরাই এখানে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন সরকারের নীতিগত পরিবর্তন হলো না ব্যক্তি পরিবর্তন? এখন ব্যক্তি পরিবর্তনটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ব্যক্তিরা নীতির কারণে প্রধানমন্ত্রীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন এবং এই ব্যক্তিরা ক্রিস স্টারমারের অবস্থানটাকে দুর্বল করে দিয়েছিল এবং অ্যান্ডি বার্নাম তাদেরকে পুরস্কৃত করছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এখন নীতির দিকে তাকাতে গেলে আপনি দেখবেন যে দুটো গুরুত্বপূর্ণ নীতি, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, যেটা আর কি হোম সেক্রেটারি, হোম মিনিস্টার আমরা যেটাকে বাংলাদেশে হোম স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়, এই দুই পদটা কিন্তু একটু ভিন্নভাবে করেছেন অ্যান্ডি বার্নাম। হোম মিনিস্টার পদে, হোম সেক্রেটারি পদে যিনি ছিলেন কিয়ার স্টারমারের অধীনে শাবানা মাহমুদ, তাকেই রেখে দিয়েছেন। অর্থাৎ শাবানা মাহমুদ যে ধরনের নীতি অনুসরণ করছিলেন কিয়ার স্টারমারের ক্যাবিনেটে বসে, সেই ধরনের নীতি অব্যাহত থাকবে। এই একটা বিষয়। আর পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না, কারণ কিয়ার স্টারমার যেটা করেছিলেন
দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পররাষ্ট্র বিষয় তাদের সামনে ছিল, এক ছিল ইউক্রেনে যুদ্ধ রাশিয়ার সাথে। সেই যুদ্ধে ব্রিটেন 100 ভাগ শতভাগ ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে এবং ইউক্রেনকে নানাভাবে সামরিক সহায়তা দিয়ে আসছে। সেই নীতি এই সরকার অনুসরণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং গাজা, ইসরায়েলের ব্যাপারটা, সেখানেও কিন্তু এই সরকারের নীতি যে খুব একটা পরিবর্তন হবে তা না। এটা হবে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা, কারণ কির স্টারমারের অবস্থান দুর্বল হওয়ার পিছনে একটা কারণ ছিল গাজার যুদ্ধে তার অবস্থান। তিনি ইসরায়েলকে পুরোপুরি সমর্থন করে গেছেন এবং ফিলিস্তিনিদের এবং বলেছেন যে এই যে গাজার যুদ্ধ হচ্ছে এটা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিফলন। অর্থাৎ তিনি এই যে হাজার হাজার নারী শিশু হত্যা হয়েছে গাজায়, সেটা নিন্দা না করে বরঞ্চ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারটাকেই বড় করে দেখেছে। এবং এই নীতিতে খুব ব্রিটেন যে অ্যান্ডি বার্নামের অধীনে যে পরিবর্তন হবে তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। যে নতুন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, তিনি কিন্তু এমন কোনো ইঙ্গিত দেননি যে ইসরায়েলের প্রতি ব্রিটেনের নীতির কোনো পরিবর্তন হবে। কাজেই এই দুটো অতি গুরুত্বপূর্ণ এলাকায় সরকারের কোনো নীতির পরিবর্তন হবে না। কিন্তু যেখানে হচ্ছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয়। অ্যান্ডি বার্নাম কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলোকে হয়তো বলতে পারেন যে জনগণকে একটু মধু খাওয়ানোর মতো। যেমন তিনি বলছেন যে সারা দেশে বাসের যে ভাড়া, সেই ভাড়া তিনি একটা সীমিত করে দিবেন, যে 2 পাউন্ডের বেশি কোনো ভাড়া থাকতে পারে না, এই ধরনের একটা কথা বলছেন তিনি। জীবনযাত্রার ব্যয় কমানোর উপর জোর দিয়েছেন। হ্যাঁ, এবং অর্থাৎ মানুষকে একটু স্বস্তি দেওয়ার কথা বলেছেন। আপনি ধরুন বাসা বাড়িতে আমরা যেসব বিদ্যুতের বিল পাই, সেই বিদ্যুতের বিলে ভিএটি থাকে, মূল্য সংযোজন কর। তিনি সেই মূল্য সংযোজন কর বাতিল করার কথা বলেছেন বিদ্যুতের বিলের জন্য, যাতে প্রতিটা হাউসহোল্ড, প্রতিটা ফ্যামিলি কিছুটা রিলিফ পায়, স্বস্তি পায়। এই ধরনের জিনিস তিনি করছেন, কারণ তিনি জানেন যে গত 2 বছর গত 4-5 বছর ধরে ব্রিটেনে মূল্যস্ফীতি চলছে এবং যার কারণে মানুষের জীবনযাত্রার চাপটা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। তো তিনি সেটা লাঘব করার দিকে মনোযোগ দিচ্ছেন। এখন এটা হতে পারে, কিন্তু অন্যান্য বড় বড় বিষয়গুলো, যেমন ধরুন ওই অভিবাসন নিয়ে শাবানা মাহমুদ যে ধরনের আইন করছেন, যেগুলাকে অনেকেই বলছে যে এগুলা খুবই কঠোর আইন হয়ে যাচ্ছে এবং লেবার পার্টির মতো একটা উদারপন্থী দলের এই ধরনের আইন করার উচিত না, কিন্তু তিনি সেই দিকেই শাবানা মাহমুদকেই রেখে দিয়েছেন হোম সেক্রেটারি হিসেবে। পররাষ্ট্র নীতিতেও আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না, দেখার সম্ভাবনা আমি দেখছি না। বিশেষ করে গাজা বলুন বা ইউক্রেন বলুন, এই দুটা জায়গায় যদি তিনি কোনো পরিবর্তন না আনেন তাহলে বেসিক্যালি কোনো পরিবর্তনই হবে না। কাজেই এইটাই হচ্ছে অ্যান্ডি বার্নামের নতুন সরকারের আউটলুক, যেটা এখন বোঝা যাচ্ছে যে তিনি জোর দিবেন হচ্ছে ওই জীবনযাত্রার চাপটা কমিয়ে আনার জন্য, কিন্তু অন্য সব জায়গায় যা ছিল তাই থাকবে। যুক্তরাজ্যে বর্তমানে মূল্যস্ফীতি কত, এবং সেটা এটাকে বলা হয় নামিয়ে আনার কোনো আরো নিচে নামিয়ে আনার কোনো লক্ষ্যমাত্রা কি আছে? না, ছাড় দিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে যতদূর জানি যে মূল্যস্ফীতি 3% নিচে চলে এসছে। এটা বোধহয় 2.8% আছে। কিন্তু ব্রিটেনের জন্য কিন্তু এই ধরনের মূল্যস্ফীতিও বেশ অনেক বেশি, এটা কঠিন। হ্যাঁ, চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ব্যাপারে কোনো বক্তব্য এসেছে নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে? না, এখনো সেরকম কোনো বক্তব্য আসেনি। বা তিনি একটা জিনিস সেটা অনেকে বলছে যে সরকার করতে যাচ্ছে, সেটা হলো আমেরিকাকে আবার ব্রিটেনের সমস্ত ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে পারে ইরানের যে অভিযান চালাচ্ছে আমেরিকান বাহিনী, সেই অভিযানের অংশ হিসেবে। এখন এটা যদি অফিসিয়ালি ঘোষিত হয় তাহলে এটা হবে একটা বড় কি বলবো নেতিবাচক পদক্ষেপ এই অ্যান্ডি বার্নামের। কারণ কির স্টারমার চেষ্টা করেছিলেন যাতে আমেরিকা ইরানে অভিযানের জন্য কোনো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে না পারে। পরবর্তীতে তিনি কিছুটা ছাড় দিতে বাধ্য হয়েছিলেন। ব্রিটিশ ঘাঁটি থেকে কিছু কিছু বোমারু বিমান ফ্লাইট চলছিল এবং তিনি সেটাকে যুক্তি দেখিয়েছিলেন যে এগুলো হচ্ছে আত্মরক্ষামূলক অভিযান। তো সেটা সেই কোনো আত্মরক্ষামূলক অভিযান ছিল না। কোনটা আত্মরক্ষার, কোনটা আক্রমণাত্মক, পরে হবে।
হ্যাঁ, বলুন। এই 2 বছরের মাথায় সরকার পরিবর্তন, এটা লেবার পার্টির অভ্যন্তরীণ কাঠামোতে, সাংগঠনিক কাঠামোয় কোনো ঝুঁকি তৈরি করবে কিনা, বা আগামী নির্বাচনে তাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে কিনা? না, আমার মনে হয় এই পরিবর্তনটা হলো যাতে আগামী নির্বাচনে লেবার পার্টি কোনো বিপদে না পড়ে সেটা নিশ্চিত করার জন্য। আচ্ছা আচ্ছা। এর কারণ হচ্ছে যে কিয়ার স্টারমার খুবই, মানে তার জনপ্রিয়তা বলতে কিছুই ছিল না। প্রথম বছরেই তার জনপ্রিয়তা কমতে থাকে এবং তার কোনো, মানে সাধারণ মানুষের কাছে, মিডিয়ার কাছে এবং মানে যারা পর্যবেক্ষক তাদের কাছে কির স্টারমারের গ্রহণযোগ্যতা একেবারেই ধুলোয় মিশে গিয়েছে। কাজেই লেবার পার্টি কিন্তু দেখছিলেন যে ২০২৯ সালে যখন নির্বাচনের সময় আসবে তখন তারা একটা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে। একদিকে আপনার দক্ষিণপন্থী রিফর্ম ইউকে দল, তারা বিভিন্ন এলাকায় লেবার পার্টির ভোট কেড়ে নিচ্ছিল। অন্যদিকে এখন গ্রিন পার্টি, যারা একটু বাম ঘেঁষা এবং তারা গাজা বিষয়ে একেবারে একটা কঠোর নীতি অবলম্বন করেছে, যে তারা ইসরায়েলের নিন্দা করে এবং প্যালেস্টিনিয়ানদের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, তারা আবার লেবার পার্টির অন্য অংশের ভোট কাটা শুরু করেছে। কাজেই বাম এবং ডান দুই দিক থেকেই লেবার পার্টি ভোট হারাচ্ছিল। এর এই পরিস্থিতিতে লেবার পার্টি বুঝতে পেরেছে যে কির স্টারমার যদি নেতা থাকে তাহলে আগামী নির্বাচনে বিপর্যয় একেবারে অনিবার্য। সেই জন্যই তারা কির স্টারমারের উপর চাপ সৃষ্টি করেছে যাতে সে পদত্যাগ করে এবং নতুন একটা নেতা আসে, যিনি একটা নতুন একটা মুখ, যিনি বোঝাতে পারবেন যে তিনি লেবার পার্টিকে নতুন করে সাজাবেন, নতুন একটা ডিরেকশন দিবেন এবং একটা আমার নতুন নেতৃত্ব এবং একটা পরিবর্তন আনবেন। এবং এই বার্তাই তিনি দিচ্ছেন কিন্তু, যে তিনি যেই পরিবর্তন আনবেন সেটা নাকি ব্রিটেনের ইতিহাসে, 40 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পরিবর্তন হবে। তো এখন এইসব কথা বলে তিনি লেবার পার্টিকে চাঙ্গা করার চেষ্টা করছেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে এই লেবার পার্টি এখন আগের কির স্টারমারের লেবার পার্টি নয়। এবং আমরা একটা ফলাফল অলরেডি দেখছি যে সর্বসাম্প্রতিক যে জনমত জরিপ হয়েছে সেখানে লেবার পার্টি 8% বৃদ্ধি পেয়েছে লেবারের প্রতি সমর্থন, এবং রিফর্ম ইউকে এখন দ্বিতীয় স্থানে চলে গেছে। গত 2 বছর ধরে কিন্তু রিফর্ম ইউকে মানে প্রথম স্থানে ছিল। প্রতিটা জনমত জরিপে রিফর্ম ইউকে ছিল 1 নম্বর স্থানে। রিফর্ম ইউকে অনেকটা উগ্রবাদী, উগ্র জাতীয়তাবাদী। তারা জাতীয়তাবাদী এবং তারা একেবারে অভিবাসী বিরোধী এবং তাদেরকে বলা হয় বর্ণবাদী, এবং তাদের অনেক কিছু কর্মকাণ্ডে কথাবার্তা একটা বর্ণবাদের ছাপ পাওয়া যায়। এবং অনেকেই মনে করেন যে তারা ব্রিটেনের জন্য মানে মানে ব্রিটেনের মতো সমাজে এই ধরনের উগ্রবাদী দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসা ব্রিটেনের জন্য বিপর্যয় হবে। কিন্তু ব্রিটেনের একটা বড় অংশ রিফর্ম ইউকে কে সমর্থন দিচ্ছিল, কারণ রিফর্ম ইউকে একদিকে অভিবাসী বিরোধী, অন্যদিকে তারা আবার ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী। তারা কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় মানে দাবিদার ছিল। এবং তারা এটাই বোঝাচ্ছে অনেক লেবার সমর্থকদের যে তোমাদের দল কিন্তু আবার ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়নে ফেরত নিয়ে যেতে চায়। সেজন্যই তারা লেবার ছেড়ে রিফর্ম ইউকে কে সমর্থন দিচ্ছিল। কাজেই রিফর্ম ইউকের একটা হুমকি বড় হয়ে আসছিল। কিন্তু এখন এই লেবার পার্টির নেতৃত্বে পরিবর্তন আসার ফলে দেখা যাচ্ছে অনেকে যারা হয়তো রিফর্ম ইউকের দিকে চলে যাচ্ছিল বা গ্রিন পার্টির দিকে চলে যাচ্ছিল, তারা আবার চিন্তা করছে যে না, হয়তো এই লেবার পার্টিকে আমি সমর্থন করতে পারি। সেই জন্য আমরা লেবার পার্টির অবস্থান দেখলাম যে 8% বৃদ্ধি পেয়েছে তাদের মানে ভোটার যে ইচ্ছা মানুষ প্রকাশ করে এইসব জনমত জরিপে, যে আগামীকাল ভোট হলে আপনি কাকে ভোট দিবেন, সেই উত্তর কোন দলের প্রতি, সেটা রিফর্ম ইউকে এতদিন এগিয়ে ছিল, এখন লেবার পার্টি এই সর্বশেষ জরিপে এগিয়ে গেছে। কাজে এটা আন্ডি বার্নামের জন্য একটা ভালো সংবাদ, কিন্তু এটা তাকে 3 বছর ধরে রাখতে হবে। এবং আপনি জানেন, সবাই বলে মানে 1 সপ্তাহ, রাজনীতিতে 1 সপ্তাহে অনেক বড় সময়, 3 বছর তো বাদই দিলাম। কাজেই এই যে এখন তিনি একটা বেনিফিট পাচ্ছেন, এই যে নতুন পরিবর্তন, নতুন মুখ, নতুন ক্যাবিনেট, এটার জন্য তিনি একটা তাৎক্ষণিক একটা বেনিফিট পাচ্ছেন। কিন্তু এই বেনিফিটটা ধরে থাকতে হলে কিন্তু এই যে আমি নতুন এবং আমি পরিবর্তন আনবো, আমি একটা ভালো কাজ করব, এই জিনিসটা তাকে ধরে রাখতে হবে। এবং এইটা কিন্তু অভিবাসন নীতির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে যারা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যেসব নাগরিক অথবা অভিবাসন ইচ্ছুক ব্যক্তি আছেন, শিক্ষার্থী আছেন, তাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে, বা তাদেরকে ফেরত আসতে হবে? না, অনেককে ফেরত আসতে হবে। এই যে নতুন আইন করছেন তাতে কিন্তু আপনার অভিবাসন বলুন বা
শরণার্থী বলুন, তাদের যে আগে যে সুবিধা ছিল নাগরিক হওয়ার, সেই সুবিধা কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে। আগে আমি ধরুন আমি যখন ব্রিটেনে আসলাম একজন ওয়ার্ক পারমিট নিয়ে বিবিসিতে কাজ করতে, আমি 5 বছরের মাথায় ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গেছি, 5 বছর। এখন কিন্তু মানে যদি আমি আসি, আমাকে 20 বছর অপেক্ষা করতে হবে। এরকম আইন কঠোর করা হচ্ছে আইন। যারা শরণার্থী হয়ে আসছেন, যারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন, তাদেরকে কিন্তু 10-20 বছর অপেক্ষা করতে হবে এই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার জন্য। কাজে এই নাগরিকত্বটা এই শাবানা মাহমুদ খুবই খুবই কঠিন করে দিয়েছেন, খুবই কঠোর করে দিয়েছেন আইনটা, যার ফলে এই অভিবাসী যারা নতুন অভিবাসী, যারা নতুন মানে স্টুডেন্ট আসছে, তাদের মানে জীবনটা অত স্মুথ সুন্দর হবে না যদি তারা ব্রিটেনে থাকতে চান। কিন্তু এই মানে এই বাঙালি সমাজ বলুন বা পাকিস্তানি বলুন, যারা অভিবাসী মানে সম্প্রদায়, যারা ডায়াসপোরা, বিদেশি ডায়াসপোরা, তারা কিন্তু লেবারের দিকেই তাকিয়ে থাকবে, কারণ তারা জানে লেবার যদি না যেতে তাহলে রিফর্ম ক্ষমতায় চলে আসতে পারে, এবং রিফর্ম ক্ষমতায় চলে আসতে পারলে তাদের জীবনটা একেবারে নরক হয়ে যাবে। যেমন ধরুন বাংলাদেশের নির্বাচনে যেটা অনেকেই বলছিল যে আমি যদি বিএনপিকে ভোট না দিই তাহলে জামাত চলে আসতে পারে, সেই জন্য আমি গিয়ে বিএনপিকে ভোট দিলাম। কিন্তু সে জীবনে বিএনপিকে ভোট দেয়নি, কোনো সময় দিতে চায়ও নি। ব্রিটেনও সেরকমই হয়েছে। অনেকে হয়তো লেবার পার্টিকে ভোট দিতে চাচ্ছে না, কিন্তু তারা জানে লেবারকে না ভোট দিলে রিফর্ম ক্ষমতা নিয়ে নিতে পারে। মন্দের ভালো, মন্দের ভালো। মন্দের ভালো, হ্যাঁ সেটাই। এবং লেবার সেটা জানে। কিন্তু এখন লেবারের সমস্যা হচ্ছে যে এখন শুধু রিফর্ম ইউকে না, আরেকটা বিকল্প তৈরি হয়ে গেছে, সেটা হলো গ্রিন পার্টি। যে গ্রিন পার্টি অনেক দিন মানে ওই 5-6% ভোটের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু এখনকার তারা কিন্তু 13-14-15% ভোটের দিকে চলে যাচ্ছে, এবং তারা হচ্ছে উদীয়মান একটা দল। কাজেই এই দলটা কিন্তু লেবার সমর্থকদের জন্য আরো অনেক গ্রহণযোগ্য, কারণ তারা এই রিফর্ম ইউকের মতো কট্টর ডানপন্থী, অভিবাসন বিরোধী বা বর্ণবাদী না। তাদের বিরুদ্ধে কোনো বর্ণবাদ বা এই ধরনের কোনো কি বলবো স্মিয়ার নাই তাদের উপর। কাজেই লেবারের কিন্তু এখন একটা চিন্তা যে লেবারের বিকল্প কিন্তু শুধু আগে যেটা ছিল রক্ষণশীল কনজারভেটিভ পার্টি, তারা এখন কিন্তু সেটা না। এখন কিন্তু ডান দিকে রিফর্ম আছে, বাম দিকে গ্রিন আছে, এবং তারা কিন্তু তাদের সাপোর্ট বেস ধীরে ধীরে গড়ে তুলছে। কাজেই গ্রিন পার্টি কি পুরো যুক্তরাজ্য জুড়ে কি তাদের সাংগঠনিক ক্ষমতা বা প্রতিনিধিত্ব আছে, না এলাকা ভিত্তিক খুব নির্দিষ্ট এলাকায়? তারা মূলত ইংল্যান্ডে তৎপর বেশি। ইংল্যান্ড এবং ইংল্যান্ডের দক্ষিণ এবং দক্ষিণ অঞ্চলে তারা তাদের শক্তি বেশি। তারা এখনো ইংল্যান্ডের উত্তর বা উত্তর পূর্বে, যেখানে আর কি পুরনো কি বলবো শ্রমিক শ্রেণীর ভোটার বেশি। পুরনো বলতে হচ্ছে যে আগে যেসব শিল্প ছিল, জাহাজ নির্মাণ, তারপরে আপনার কয়লা খনি, তারপরে আপনার ইস্পাত নির্মাণ, ইস্পাত কারখানা, এই পুরনো ইন্ডাস্ট্রি যেসব অঞ্চলে ছিল, সেই সব এলাকায় যেসব শ্রমিক শ্রেণীর পরিবার আছেন, তারা কিন্তু বেশি রিফর্মের দিকে ঝুঁকছে, কারণ তারা মনে করে যে লেবার এবং কনজারভেটিভ এই দুই দল তাদের মানে অর্থনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে, স্বার্থ দেখবে না। হ্যাঁ, কাজেই কিন্তু গ্রিন পার্টি এখনো মানে পুরো দেশ জুড়ে তাদের ওই সেইভাবে প্রভাব নেই। স্কটল্যান্ডে কিছুটা আছে, ওয়েলসে কিছুটা আছে, কিন্তু অত বেশি নেই। কারণ লেবার পার্টিতে যে বাংলাদেশি বংশোদ্ভূত 6 জন না 5 জন? 4 জন। 4 জন সংসদ সদস্য। সরকার পরিবর্তনে তাদের কি ভূমিকা ছিল? মানে তারা কোনো পক্ষে গিয়েছে না নিরপেক্ষ ছিল? না, তাদের কোনো ভূমিকা দেখা যায়নি, তেমন ভাবে দেখা যায়নি। তারা কারণ যেহেতু কোনো ব্যাপারটা হচ্ছে কি, লেবার মানে ভোটাভুটি হয়নি, কোনো নির্বাচন হয়নি, নেতৃত্ব বদলের কোনো নির্বাচন হয়নি। নির্বাচন যদি হতো তাহলে হয়তো প্রতিটা এমপি কাকে ভোট দিচ্ছে সেটা জানা যেত, কোন প্রার্থীকে ভোট দিচ্ছে। এখানে যেটা হয়েছে যে শুধুমাত্র অ্যান্ডি বার্নাম ছিলেন প্রার্থী, এবং তিনি লেবার পার্টির 411 জন সংসদ সদস্যের মধ্যে 321 জনের সমর্থন পেয়েছেন। কিন্তু এখন এই 321 জনের মধ্যে এই 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত এমপির কজন ছিলেন আমি জানি না সেটা, এবং তারা আমার মনে হয় না খুব একটা পাবলিকলিও সেটা নিয়ে আলাপ করেছে। হয়তো থাকতে পারে, কেউ থাকতে পারে, আপনার ধরুন যে রূপা হক, যিনি লন্ডনের এক আসন থেকে নির্বাচিত, তিনি হয়তো অ্যান্ডি বার্নামকে সাপোর্ট করে থাকতেই পারেন, আমি জানি না।
অন্যদিকে টিউলিপ সিদ্দিক করেছেন কিনা, বা আফসানা বেগম একজন হ্যাঁ, আছেন টিউলিপ সিদ্দিক তো সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার আহ, সুসম্পর্ক বা এক ধরনের আহ, মানে ভালো সম্পর্ক ছিল, এবং যে কারণে তিনি প্রতিমন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আহ, ওই না, কথাটা বিতর্কটা না কি না আছে না না এখনো? সৌরভ ভাই, কথাটা কিন্তু সঠিক না, একদমই সঠিক না। তাই? কারণ আচ্ছা। হচ্ছে যে তিনি যখন পদত্যাগ করেন সেটা ছিল ওই বাংলাদেশের দুদক কি অভিযোগ করছে না করছে সেটার কারণে না। তার পদত্যাগটা এসছে যে তার একটা বাড়ি ভাড়া নিয়ে একটা ও আচ্ছা, বিতর্ক ওখানকার ছিল। বাড়ি ভাড়া নিয়ে। বাড়ি ভাড়া নিয়ে যে জি। বাড়িটা কিনে দিয়েছিল একজন ব্যবসায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী, এবং তিনি এখানে সেই মানে তার কিনে দেওয়া বাড়ি বা তার কেনা বাড়িতে তিনি ভাড়া থাকছেন সেটা তিনি ডিক্লেয়ার করেছেন কিনা, তিনি ভাড়া দিচ্ছেন কিনা সেটা তিনি সংসদে ডিক্লেয়ার করেননি সময় মতো। তারপরে যখন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হলো পত্র পত্রিকায়, তখন পার্লামেন্টের একটা এথিক্স ওয়াচডগ আছে, যিনি এই সংসদ সদস্যরা নৈতিক অনৈতিক কাজকর্ম যাচাই করে দেখেন। টিউলিপ সিদ্দিক নিজেই তাকে আবেদন করেন তিনি যদি এই জিনিসটা যাচাই করে দেখে। তো তিনি যাচাই করে দেখে যেটা বুঝলেন যে টিউলিপ সিদ্দিকী যে অপরাধ করেছে সেটা খুব একটা বড় অপরাধ না, কিন্তু তারপরেও তিনি সাজেস্ট করলেন যে যেহেতু তিনি অর্থনৈতিক বিষয়ে এবং কি বলবো দুর্নীতি বিষয়ের যে মন্ত্রিত্ব, তিনি ছিলেন সেই বিষয়ে মন্ত্রী, সো কাজে ওই পদে থাকা তার জন্য নিরাপদ না, মানে মানে তার একটা সমীচীন মানে হবে না। কনফ্লিক্ট চলে আসবে, এবং ওই আচ্ছা। অভিমত পাওয়ার পর আর টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করা ছাড়া কোনো রাস্তা ছিল না। কিন্তু দুদকের মামলা টামলা ওইসব পরে আসে, বা পরে এখানে এসব যে আহ, এখানে মামলা, চার্জশিট, ওগুলো পরে। এগুলো কোনো ওখানে প্রভাব ফেলেনি, তাই তো? না, প্রভাব তো ফেলে ওইভাবে, যে কারণে এগুলো তো পত্র পত্রিকায় খবর হয়, মানুষ জানতে পারে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে, তার 2 বছরের সাজা হয়েছে, ওই প্লট নিয়ে একটা মামলা হয়েছে যেখানে তার সাজা হয়েছে 2 বছরে। তারপরে ওই রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে রাশিয়ার একটা মানে একটা অভিযোগ আছে যে রাশিয়া $5 বিলিয়ন ঘুষ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো খবরে আসে। কিন্তু এর তো কোনো প্রমাণ পাওয়া গেছে কি? না, কোনো প্রমাণের তো দরকার নেই, আপনি তো আগে মামলা করলেন, মামলা করার পর তো মামলার তো খবর হচ্ছে, প্রমাণ আচ্ছা। প্রমাণ তো এখানে নাই। রাশিয়া তো ফ্ল্যাটলি বলে দিয়েছে যে পাগল নাকি, আমরা কি পাগল যে $5 বিলিয়ন একজনকে দিয়ে দিব। কিন্তু তারপরেও মামলা তো হয়েছে, দুদক তো মামলা করেছে, কারণ তখন তো আপনার তত্ত্বাবধায়ক সরকার, সরি অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে জড়িত যা কারো বিরুদ্ধে কোনো মামলা করলেই তো সেটা গ্রহণ করা হচ্ছে। প্রমাণ তো পরের কথা। হ্যাঁ, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করা হয়েছে, তাদের জেলে রাখা হয়েছে। প্রমাণ কি কেউ কি প্রমাণের জন্য ওয়েট করছে নাকি? কাজেই টিউলিপ সিদ্দিকের জন্য প্রমাণের জন্য কে ওয়েট করবে? কিন্তু মামলা হয়ে গেলে যেটা হয় যে এখানে পত্র পত্রিকায় খবর হয়, পত্র পত্রিকা একবার খবর হওয়ার পরে তার মানে অবভিয়াসলি পাবলিক যে পারসেপশন তাকে নিয়ে, পাবলিকের যে ধারণা, সেটা অবশ্যই প্রভাবিত করে পত্র পত্রিকায় কি খবর হচ্ছে। ঘটনা সত্য হোক না মিথ্যা সেটা নিয়ে তো কেউ মাথা ঘামাবে না, তারা জাস্ট দেখবে যে কি হচ্ছে এবং সেটা তাদের প্রভাবিত করবে। এবং টিউলিপ সিদ্দিকী সেটা হয়েছে। এখন আমরা জানি না যে টিউলিপ সিদ্দিকী আগামী নির্বাচনে লেবার পার্টি তার সাথে মানে থাকবে কি থাকবে না, কিন্তু এখনো তিনি পার্লামেন্ট সদস্য আছেন, তার যে নির্বাচনী এলাকা সেটাকে প্রতিনিধিত্ব করছেন এবং সংসদে তিনি তার যা কাজ সেটা করে যাচ্ছেন। তবে এই এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে পররাষ্ট্রমন্ত্রী হলো এড মিলিব্যান্ড যখন নির্বাচিত হন লেবার পার্টির নেতা 2010 সালে, তখন কিন্তু টিউলিপ সিদ্দিকী তার পক্ষে অনেক প্রচারণা চালিয়েছেন, তার বেশ ঘনিষ্ঠ ছিলেন টিউলিপ সিদ্দিকী, তার পক্ষ হয়ে তিনি অনেক প্রচারণা করেছেন। কাজে তিনি যে একেবারে এই সরকারের সাথে তার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত পর্যায়ে তা না, আছে। টিউলিপ সিদ্দিকী একবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী আখ্যা দিয়েছিলেন এবং তাকে যাতে যুক্তরাজ্যে যেতে না দেওয়া হয় এরকম প্রচার চালিয়েছিলেন। এটা আমার ঠিক মনে নাই যে ট্রাম্পের বিরুদ্ধে এইভাবে তিনি কথা বলেছেন কিনা। বলে থাকতে পারেন, বলে থাকলে আমি আশ্চর্য হব না এই কারণে তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা খুবই উদারপন্থী একটা, মানে ভোটাররা মোটামুটি উদারপন্থী, তারা ব্রিটেনের ইউ থেকে ব্রিটেনের চলে যাওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল,
এবং তারা এই মানে কোনো উগ্রপন্থী বা ডানপন্থী কোনো চিন্তা ভাবনা তারা ধারণ করে না, যার ফলে ট্রাম্পের একটা বদনাম ব্রিটেনে আছে যে ট্রাম্প খুবই উগ্রবাদী এবং একটা কর্তৃত্ববাদী একটা নেতা, যিনি আমেরিকার গণতান্ত্রিক রীতিনীতি সব ধ্বংস করে দিচ্ছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন, ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন। কাজেই ট্রাম্পকে নিয়ে যদি তিনি কিছু বলে থাকেন, তাহলে সেটা আমার কাছে আশ্চর্য লাগবে না, যদি আমি আমি বলে রেখে আমি এটা দেখিনি কোথায় কিছু বলেছেন কিনা। না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তৃতাটা বেশ প্রচারিত হয়েছে। এখন আগামী 3 বছরে তো তাহলে এই লেবার পার্টির জন্য একটা কঠিন পরীক্ষা। স্থানীয় সরকার একদম লেবার পার্টি এবং অ্যান্ডি বার্নামের জন্য, কারণ আমি যেটা দেখলাম গতকালকে কিন্তু প্রশ্নটা উঠেছে যে তিনি কি নির্বাচন দেবেন কিনা, আগাম নির্বাচন দেবেন কিনা। কারণ যেহেতু তিনি কোনো সাধারণ নির্বাচনে লেবার পার্টি নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হননি, কাজেই অনেকে প্রশ্ন করছেন যে তার ম্যান্ডেট তো নেই, তার ম্যান্ডেট কোথায়? তিনি যে এত বড় বড় কথা বলছেন যে 40 বছর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন তিনি এনে দিবেন, এই করবেন সেই করবেন, এইসব করার ম্যান্ডেটটা কে তাকে দিয়েছে? কাজেই তার উচিত এখন জনগণের কাছে যাওয়া, একটা আগাম নির্বাচন ডেকে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেটটা নেওয়া, তারপরে এইসব আগাম বাগাম কথা বলা। কিন্তু আগাম নির্বাচন তো তখনই দেবে যখন লেবার পার্টি বুঝবে যে আগাম নির্বাচন দিলে তাদের সুবিধা হবে, এটা তো আজকে, অন্যথায় তো আগাম নির্বাচন দেবে না। সেটা তো আজকে লেবার পার্টি যে অবস্থানে আছে, নির্বাচনে তাদের জিতে যাওয়ার কথা, কিন্তু 1 মাস পরে সেই অবস্থান থাকবে কিনা সেটাই হলো প্রশ্ন। এখন দেখেন, নর্মালি যখন এই ধরনের একটা সরকারের মেয়াদের মাঝে পরিবর্তন হয় এবং নতুন প্রধানমন্ত্রী আসে, তারা কিন্তু চায় না, কখনোই চায় না একটা আগাম নির্বাচন দিতে। আমরা এটা দেখেছি যখন টনি ব্লেয়ার, সেই ব্যাপক প্রতাপশালী হাইলি ক্যারিজম্যাটিক টনি ব্লেয়ারকে যখন সরে যেতে হলো, তার দলের চাপের তাকে সরে যেতে হলো এবং গর্ডন ব্রাউন প্রাইম মিনিস্টার হলেন, তিনি কিন্তু পুরো 3 বছরই কাটিয়ে দিয়েছেন, তিনি কোনো আগাম নির্বাচন দেননি। এবং ঋষি সুনাক, তারও কেস একই, যখন তিনি প্রধানমন্ত্রী হলেন কোনো নির্বাচন ছাড়াই, দলের ভিতরেও কোনো নির্বাচন হয়নি, এই অ্যান্ডি বার্নামের মতো অবস্থা, তিনিও কিন্তু এবারে তো দলের ভিতরে নির্বাচন হয়নি, তাহলে এটাকে কিভাবে আপনি পুরোপুরি গণতান্ত্রিক বলবেন না না ত্রুটিপূর্ণ? এটা কিভাবে গণতান্ত্রিক বলবেন? এটা হচ্ছে, আমি বলবো যে একটা ইংরেজিতে একটা ফ্রেজ আছে, প্যালেস কু, মানে প্রাসাদ ষড়যন্ত্র বা প্রাসাদের ভিতরে একটা কু, অভ্যুত্থান। তো লেবার পার্টির মানে নেতৃত্বের ভেতরে একটা কু হয়েছে কির স্টারমারের বিরুদ্ধে, কারণ কির স্টারমারের অবস্থান সারা দেশে এতই খারাপ হয়ে গেছিল, তার জনপ্রিয়তা এমন ধসে পড়েছিল যে লেবার পার্টি যেই নেতারা চালায়, লেবার পার্টির ভেতরে যারা শক্তিশালী নেতা আছে, তারা হিসাব করলেন যে এই কির স্টারমারকে দিয়ে আর হবে না। তো তারাই চাপ সৃষ্টি করলেন, এই যে কিছু কিছু পদত্যাগ, কিছু কিছু মন্তব্য, কিছু কিছু ডাক নতুন নির্বাচনের, এইসব করে কির স্টারমারের অবস্থানটাকে একেবারে টোটালি নড়বড়ে করে দিলেন, যার ফলে তাকে পদত্যাগ করতে তিনি বাধ্য হলেন। কাজেই এখন অ্যান্ডি বার্নাম যখন ঘোষণা করলেন যে তিনি প্রধানমন্ত্রীর জন্য লড়বেন, তারপর কিন্তু আর কোনো নেতা এগিয়ে আসেনি। যদি তারা এগিয়ে আসতেন তাহলে একটা দলে নির্বাচন হতো, কিন্তু যেহেতু তারা এগিয়ে আসেননি, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। এখন কি করবেন? আচ্ছা, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনো কি ব্রেক্সিটে থাকা না থাকা, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের থাকা না থাকার বিতর্কটা আছে, বা কোনো দল থাকার পক্ষে এখনো অবস্থান নিচ্ছে? কারণ এটা খুব কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। এটা ছিল, হ্যাঁ, খুবই খুবই ব্যবধানটা খুবই কম ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে লেবার পার্টি একটা মানে তারা ফিরে যেতে চায়, কিন্তু তারা জানে যে তারা ফিরে যেতে পারবে না, কারণ এটা হবে এই গণভোটের মানুষের যে ইচ্ছা প্রকাশ পেয়েছে সেটার একটা অবজ্ঞা, এবং এটা করে তারা কোনো নির্বাচনে পরবর্তীতে মানে জিততে পারবে না। কিন্তু তারা যেটা চেষ্টা করছে, একটা কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক অন্যভাবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। যেরকম ইউরোপে একটা সিঙ্গেল মার্কেট বলে একটা জিনিস আছে, একটা অভিন্ন বাজার, যেটা সদস্য হতে চায় এখন এই লেবার পার্টি। এটা সদস্য হতে গেলে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের যেসব নিয়মাবলী আছে, এগুলো সব তাকে মানতে হবে, ব্রিটেনকে মানতে হবে। অর্থাৎ তখন ওই ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাওয়ার কোনো মানে থাকবে না, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তো ছাড়লো ওইসব মানে নিয়ম কানুন যাতে ব্রিটেনকে মানতে না হয়, যাতে ব্রিটেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চলতে পারে, সেই জন্যই তো মানে যুক্তিটা তো ছিল সেটাই।
তাহলে তাকে যদি আবার সেই ইউরোপিয়ান কমিশনের নিয়মাবলী মেনে চলতে হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার কি মানে হয়? কিন্তু লেবার সেটা করতে চাচ্ছে এবং সেটার জন্য রিফর্ম ইউকের অবস্থান এত শক্ত। কারণ রিফর্ম ইউকের সাবধান বাণী হচ্ছে ওটাই যে এই মানে ইউরোপিয়ান ইউনিয়নের রিটার্ন করার যে একটা ষড়যন্ত্র তারা বলে চলছে, সেটাকে আটকানোর জন্যই রিফর্ম ইউকের দরকার। এবং সেই জন্য অনেকেই যারা আর কি ভোটারদের মধ্যে যারা খুবই ব্রেক্সিট পন্থী, তারা লেবার ছেড়ে, কনজারভেটিভ পার্টিও ছেড়ে রিফর্ম ইউকেকে ভোট দেয়, জাস্ট এটা জানান দেওয়ার জন্য যে আবার ইউরোপিয়ান ইউনিয়নে ফিরে যাওয়া যাবে না। কাজেই ইচ্ছা থাকলেও রাস্তা কিন্তু অত সহজ না। আচ্ছা, সরকার যেভাবেই বদল হোক, সাবেক প্রধানমন্ত্রী তো নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে সহযোগিতার কথাও বলেছেন। তাই তো যুক্তরাজ্যের রাজনীতিতে মানে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু আমাদের মতো দেশে আমরা তো এরকম স্বাভাবিক অবস্থা দেখি না। আপনি যদি সেখানকার গণতান্ত্রিক সংস্কৃতি এবং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির তুলনাটা করেন একটু। এখানে কতগুলো ব্যাপার আছে। এই দেশের গণতন্ত্র তো আজকের না, এটা শত শত বছর অনেক চড়াই উতরাই পার হয়ে একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে গেছে কয়েকশো বছর আগে। তারপরে রাজার যে ক্ষমতা ছিল, সেই রাজার ক্ষমতা গৃহযুদ্ধের পর থেকেই, গৃহযুদ্ধে তো রাজার শিরোচ্ছেদ করা হলো, তারপর আবার রাজতন্ত্র প্রতিষ্ঠার পরেও রাজা কিন্তু বুঝলো যে আগের পদ্ধতিতে ফিরে যাওয়া যাবে না। কাজে অনেক মানে ইতিহাস ব্রিটেনের এই গণতন্ত্র হুট করে কেউ চাপিয়ে দেয় নাই যে একটা বিদ্রোহ হলো বাস আমরা গণতন্ত্র পেয়ে গেলাম, সেটা হয়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অনেক কাঠখড়ি পড়িয়ে তারা এই পর্যায়ে এসছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা বাংলাদেশে হয়নি, বাংলাদেশে কিন্তু মানে খুব দ্রুতই একটা গণতান্ত্রিক ব্যবস্থার চেষ্টা করা হয়েছে, যদিও দেশটা বোঝা গেল ওই সেভাবে গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রের জন্য প্রস্তুত ছিল না। মানে স্বাধীনতার পরের কথা বলছেন? স্বাধীনতার পরে এবং তার পরবর্তী সময়ে আপনি এখনো দেখেন সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, কিন্তু অনেকটা কার্যক্রম হয়ে যাচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো। প্রধানমন্ত্রীকে অলমোস্ট একটা প্রেসিডেন্ট হিসেবে দেখা হয় এবং তার স্ত্রীকে ফার্স্ট লেডির মতো ট্রিট করা হয়। প্রধানমন্ত্রী স্ত্রী তো ফার্স্ট লেডি না, তার তো সেইভাবে কোনো নির্দিষ্ট কার্যক্রম নেই সরকারি, কিন্তু প্রধানমন্ত্রী স্ত্রীকে সেভাবে তিনি অবশ্য নাম ব্যবহার করছেন না, সামাজিক অনুষ্ঠানটা নিতে যাচ্ছেন না। যখন আপনি একটা অনুষ্ঠান করেন যে এই মঞ্চে মানে একটা এখানে প্রধানমন্ত্রী বসা, তার পাশে প্রধানমন্ত্রী স্ত্রী বসা, আপনি কিন্তু নর্মাল সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিতে কিন্তু সেটা কখনো দেখবেন না। এই ধরনের এটা আপনি ওই রাজকীয় সিস্টেমে দেখবেন, রাজা এবং রানী বা প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি সেরকম দেখবেন, কিন্তু সংসদীয় গণতন্ত্র সেরকম না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটেনে কিন্তু গণতন্ত্র একটু ভিন্ন রকমের। ব্রিটেনে তারা যেটা করে, আপনি যদি তাদের সংসদ দেখেন, সংসদে যে 650 জন এমপি এবং মন্ত্রিসভা দেখেন, তাদের বেশিরভাগ কিন্তু দুইটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে, কেমব্রিজ এবং অক্সফোর্ড। আর অনেকে বিশেষ করে আপনার যে কনজারভেটিভ দল, এমনকি লেবার পার্টির বেশিরভাগ এমপিও কিন্তু এই অক্সফোর্ড এবং কেমব্রিজ। অর্থাৎ এখানে সাধারণ জনগণের যেই চরিত্র সেটা কিন্তু প্রতিফলিত হয় না, কারণ সাধারণ জনগণের মধ্যে তো বেশিরভাগ অক্সফোর্ড কেমব্রিজে পড়া না বা কোনো প্রাইভেট স্কুলে পড়া না, যেটা সংসদে দেখা যায়। অনেক লেবার পার্টির সদস্যরা এমপিও কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে গেছে, যেটা আর কি বেশ একটা মানে আমরা কি এখনো বলবো যে ব্রিটেনে এখনো বা যুক্তরাজ্যে এখনো অভিজাত গণতন্ত্র চলছে? অভিজাত গণতন্ত্র, হ্যাঁ আপনি বলতে পারেন সেটা, কারণ এখানে একটা শ্রেণী বিভাগ আছে। এটা একেবারে নিঃসন্দেহে ব্রিটেনে একটা শ্রেণী বিভাগ আছে এবং সেই শ্রেণী বিভাগটা ঠিক করে দেয় কোন স্কুলে যাচ্ছেন আপনি, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন আপনি। এই দুটো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। আপনি যদি এদের মানে সিভিল সার্ভেন্ট দেখেন, আমলাতন্ত্র, সেখানে কিন্তু মানে যত বড় আমলা আছে যারা ওই সিভিল সার্ভিসের শীর্ষ পর্যায়ে যায়, তারা প্রায় প্রত্যেকে দেখবেন তারা অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে পড়াশোনা করে আসছে। ব্রিটেনে একটা স্কুল আছে, ইটন স্কুল, যেই স্কুলের থেকে আমার মনে হয় 7টা না 12টা, আমি ঠিক সংখ্যাটা ভুলে যাচ্ছি, প্রধানমন্ত্রী এসছে ওই স্কুলে পড়া। যেরকম বরিস জনসন, ডেভিড ক্যামেরন, এরা দুইজনেই ওই স্কুলে পড়তো একসাথে, তারপরে তা একসাথে অক্সফোর্ডে ছিল। কাজেই আপনি বলতে পারেন যে ব্রিটেনের যে ক্ষমতাসীন গোষ্ঠী, তারা কিন্তু বেশ ছোট একটা গোষ্ঠী তারা, এবং তাদেরকে
ঠিক করে দেয় স্কুল এবং ইউনিভার্সিটি, কোন স্কুল থেকে আসছে, কোন ইউনিভার্সিটি থেকে আসছে। লেবার পার্টিতে কিছুটা ভিন্নতা দেখা যায়, কারণ তাদের একটা মানে শ্রমিক আন্দোলনের একটা ইতিহাস আছে। শ্রমিক দীর্ঘ আন্দোলনই, ঐতিহ্য আছে। হ্যাঁ, শ্রমিক আন্দোলনের কারণেই লেবার পার্টির সৃষ্টি হয়েছিল আপনার 1903 সালে বোধহয়। কাজেই তখন সেই কারণে অনেক কিছু কিছু সময় দেখা যায় যে শ্রমিক ব্যাকগ্রাউন্ড থেকে কিছু এমপি মাঝে মধ্যে আসে, কিন্তু খুব বেশি না, এটা কিন্তু একটু বিরল। এবং কিছু কিছু এমপি আছে তাদের যারা অক্সফোর্ড কেমব্রিজ না, যেমন ধরুন টিউলিপ সিদ্দিক, তিনি অক্সফোর্ড বা কেমব্রিজের ছিলেন না, পড়েননি। আবার রুশনা আলী, যে আরেক, যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, তিনি অক্সফোর্ডের গ্রাজুয়েট। কাজেই এরকম মানে লেবার পার্টিতে কিছুটা মিক্সচার হলেও ডমিনেট করে এই দুটো ইউনিভার্সিটি। কাজেই মানুষ যাকেই ভোট দিক না কেন, এই শ্রেণী কিন্তু ক্ষমতার মধ্যে। এবং আপনি সামরিক বাহিনী দেখুন, আপনি সিভিল সার্ভিস দেখুন, আপনি ব্রিটেনের যে গির্জা, চার্চ অফ ইংল্যান্ড, তাদের বড় বড় ধর্মযাজক দেখুন, এমনকি আপনি যদি মিডিয়াতে আসেন, আপনি বিবিসির উচ্চ লেভেলে দেখুন বা অন্যান্য প্রাইভেট টেলিভিশন নিউজ পেপার উচ্চ লেভেলে দেখুন, সেখানে অক্সফোর্ড কেমব্রিজের কিন্তু একটা প্রাধান্য প্রতিটা ক্ষমতাধারী প্রতিষ্ঠানে আপনি পাবেন। অথচ ব্রিটেনের হয়তো খুব কম লোকজনই এই দুটো ইউনিভার্সিটি। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী যে স্যার উপাধি, এটা কি মানে তার উপাধি না তিনি মানে এটা কি উচ্চকক্ষ মানে ব্রিটিশ রাজার দেওয়া উপাধি? এটা হচ্ছে যে সব উপাধি রাজা দেয়, কিন্তু এটা সরকার মনোনয়ন করে। এখন আগে ছিল এগুলা রাজার, মানে এগুলো চলে আসছে সেই প্রাচীন সময় থেকে, যখন একজন কে নাইট করা হলে তাকে তার মানে রাজার মানে পাশের একজন লোক হিসেবে তাকে নাইট করা হলো, তার নাম হয়ে গেল স্যার সামথিং, স্যার হোয়াটএভার। কিন্তু এখন তার সেই রাজা সেই দিন না যে এই নাইটরাই রাজার সেনাবাহিনীকে পরিচালনা করছে। আগে নাইটগুলো সেনাবাহিনীকে পরিচালনা করত এবং তাদের নিজস্ব বাহিনী থাকতো, এবং সেখান থেকে তারা ওই জমি পেয়ে তারা জমিদার হতো। অনেক ব্যাপার ছিল। এখন সেই সব ব্যাপার নেই। এখন এটা স্যার উপাধিটা হয়ে গেছে একটা সম্মানের ব্যাপার। কারণ নামের আগে স্যার থাকলে সবাই জানে যে তিনি একজন সম্মানিত ব্যক্তি। এটা একটা খুবই সম্মানের উপাধি, এবং এটা সরকার মানে দিয়ে থাকে। মূলত আপনি দেখবেন যে সিভিল সার্ভিসের সব মানে শীর্ষ আমলারা, তারা এই সবাই কিন্তু স্যার। তারপরে সেনাবাহিনীর মধ্যেও এটা দেখা যায়, হ্যাঁ। তারপরে রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায়, খুব কম। আর কিছু দেখা যায় যে আপনার ওই শিল্প সাহিত্য এইসব ক্ষেত্রে যে যারা আর কি খুবই। আচ্ছা, স্যারের পর লর্ড উপাধিটা কি? এটা তো উপরে, সবার উপরে বোধহয় না। লর্ডটা ব্যাপারটা হচ্ছে আগে ছিল যে লর্ড হতো বংশ পরম্পরায়, হ্যাঁ, যে আমি একটা বিরাট জমির অধিকারী, আমি হচ্ছে লর্ড দিস দ্যাট, তারপরে আমার ছেলে হবে লর্ড, আমার স্ত্রী হবে লেডি, এবং তারপরে রাজাও তাদেরকে বিভিন্ন টাইটেল দিত। এখন যেটা হয়েছে যে এই লর্ডরা একটা সংসদের উচ্চ কক্ষের সদস্য। এই লর্ড এবং ধর্মযাজক, এরা মানে ধর্মযাজক কিছু, এরা এক সময় উচ্চ কক্ষের সদস্য ছিল, এবং তারা ওইটা পরিবর্তন হতো বংশ পরম্পরায়। কিন্তু এখন এটাকে কিছুটা মানে সংস্কার করা হয়েছে। এখন সরকার ওই হাউস অফ লর্ডসে মনোনয়ন করতে পারে। ধরুন একজনকে মনোনয়ন করলো, তার নাম হয়ে গেল, আমি জানি না, ধরুন কির স্টারমারের কথাই ধরুন, তাকে লর্ড সভায় মনোনয়ন করা হলো, তার নাম হয়ে যাবে লর্ড কির স্টারমার। এবং তিনি থাকবেন, শুধু তিনি হবেন লর্ড, মানে তার ওটা বংশ পরম্পরা, এটা তার ছেলে মেয়ে এরা পাবে না এই উপাধি। এই জিনিসটা করা হয়েছে যে এখন শুধু মানে আজীবন লর্ড করা হয়, তিনি আজীবন লর্ড থাকবেন এবং এই লর্ড সভার সদস্য থাকবেন, কিন্তু তিনি তার ছেলে মেয়ে বা কোনো আত্মীয় স্বজন বংশ পরম্পরায় এই উপাধিটা মানে হস্তান্তর হবে না। তো এই একটা। আচ্ছা স্যার মুস্তফা, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে। যুক্তরাজ্যের উপনিবেশিক দেশগুলোর সমন্বয়ে যে একটি সংস্থা ছিল কমনওয়েলথ, এবং একসময় বেশ প্রভাব ছিল, কমনওয়েলথ বৃত্তি ছিল, কমনওয়েলথ বিভিন্ন মানবাধিকারের বিষয়েও সোচ্চার ছিল, কিন্তু সাম্প্রতিককালে কমনওয়েলথের ভূমিকা কি একেবারেই নিষ্প্রভ? কমনওয়েলথ এখন
মানে রাজনৈতিক অঙ্গনে তেমন কোনো তার অ্যাক্টিভিটি নাই, কিন্তু তার যেটা আছে যে আপনার অনেক ছোট ছোট দেশে, কমনওয়েলথে যেটা ছোট ছোট দেশগুলো আছে, সেখানে তাদের অনেক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, ক্যাপাসিটি বিল্ডিং, নানান ধরনের উন্নয়নমূলক কাজ তারা করে। এটা এটা আছে, একটা কমনওয়েলথ সেক্রেটারিয়েট আছে লন্ডনে, তার সেক্রেটারি জেনারেল আছে, তার স্টাফ আছে, তাদের নানান ধরনের গবেষণা টবেষণা করে এবং মূলত ছোট দেশ যাদের এই ধরনের সাহায্য দরকার তাদেরকে সাহায্য করে। এবং এটা ব্রিটেনের যে রাজা, তার জন্য একটা ভালো জিনিস। তিনি হচ্ছেন কমনওয়েলথের প্রধান, তো তিনিও মনে করেন যে এখনো তার সেই প্রভাব আছে, যদিও ব্রিটিশ সাম্রাজ্য বহুকাল আগেই শেষ, কিন্তু এই কমনওয়েলথ সিস্টেমটা ব্রিটেনকে সবসময় মনে করিয়ে দেয় যে একসময় তাদের কি ছিল। এই সব দেশ, মানে তারাই রাজা ছিল। হ্যাঁ, এইসব দেশের মালিক তারাই ছিল আর কি। এটা ব্রিটিশ রাজা এবং রাজ পরিবারকে মনে করিয়ে দেয় এই কমনওয়েলথের ব্যাপার স্যাপার। যাক, আদারওয়াইজ এটা তো গণতন্ত্রের সঙ্গে একেবারেই বিপরীত। যে হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, আর রাজার ধারণাটাই তো হচ্ছে তার বিরোধী। তারপরও ব্রিটেনের রাজা আছেন, হয়তো থাকবেন। আর কিন্তু সেখানে শাসন কাঠামো, যাতে গণতান্ত্রিক যে শাসন কাঠামো তৈরি হয়েছে, সেটি যাতে কখনো সেখান থেকে নীতি পরিবর্তন না হয়। আমরা অভিজাত গণতন্ত্র চাই না, আমরা সত্যিকারের গণমানুষের গণতন্ত্র চাই। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ।